আমরা বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থান থেকে বেরিয়ে রাস্তা ধরে আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতে থাকলাম। পরবর্তী ডেস্টিনেশন আমাদের কামারপুকুর জয়রামবাটি। তো আমরা রাস্তা ধরে এগোতে থাকলাম। তো রাস্তা ধরে এগোতে এগোতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম এবং এত সুন্দর রাস্তা যে চারিদিকে দুধারে গাছ, তার মধ্যিখান দিয়ে আমরা যাচ্ছি। দারুণ একটা ফিলিংস এবং দারুণ একটা এনজয়মেন্ট জিনিস। রাস্তার দুধারে ফাঁকা ধান ক্ষেতের জমি দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম। তারই মধ্যিখানে আমাদের চোখের সামনে একটা পর্যটন কেন্দ্র পড়ে গেল, কিন্তু আমাদের এই পর্যটন কেন্দ্রটা ধরা ছিল না। তো আমরা সেই পর্যটন কেন্দ্রটা খুব উৎসাহের সঙ্গে দেখার জন্যে এগোলাম। সেখানে গিয়ে আমাদের সামনে পর্যটন কেন্দ্রটা পড়লো, সেটার নাম হলো গড়মন্দারণ পর্যটন কেন্দ্র। ঢুকতে গেলে 20 টাকা পার হেড টিকিট লাগে। আপনারা যদি বাইক নিয়ে আসেন তো 15 টাকা টিকিট এক্সট্রা, আর গাড়ি নিয়ে আসলে দাদা 4 চাকা 30 টাকা করে লাগে। তো আপনারা এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আপনাদের দেখাচ্ছি পুরোটা। গেটটা খুবই সুন্দর। তো চলুন আপনাদের ভেতরটাও দেখাচ্ছি। আমরা একটা নতুন ডেস্টিনেশনে চলে এসেছি, গড়মন্দারণ পর্যটন কেন্দ্র। এইটা কিন্তু আমাদের ঘোরার জায়গা ছিল না, রাস্তার মধ্যিখানে পড়লো, তাই ঢুকলাম এবং আপনাদের দেখাবো এটা কেমন। জায়গাটা খুবই ভালো, এখানে সবাই ফিস্ট করছে দেখতে পাচ্ছি। তো আপনাদের দেখাবো। তো ভাইকে গাড়িটা চালাতে দিলাম। এখানে সবাই ফিস্ট করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর গাছের এখানে ভিড়, প্রচুর পরিমাণে ভিড়। আমরা বাইক নিয়ে ঘুরছি, এরিয়াটা অনেক বড়। সোজা চলো, হ্যাঁ সোজা চলো। তো ভাই বাইক চালাচ্ছে, ভালোই চালাচ্ছে ভাই। বাইক চালাবে এবার আমি একটু রেস্ট নেবো বসে বসে। তো অনেক গাড়ি ঢুকেছে, অনেক বাসও আছে, বাসও এখানে ঢোকে দেখতে পাচ্ছি। আমরা গাড়িটা রেখে দিলাম। গাড়িটা রেখে একটা খুব সুন্দর স্পট আছে, সেইখানটা যাব, তাই জন্য আমরা গাড়িটা রেখে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর এখানে এসে ফিস্ট করতে পারবেন। যদি কারো ফিস্টের মোটিভেশন থাকে ফিস্ট করতে পারবেন আপনার। জল ফলের সবই ব্যবস্থা আছে এখানে। এখানে জল আছে, জলের ব্যবস্থা আছে, আর জায়গাটা খুব সুন্দর। তো আমি দেখুন, এইটা একটা মানে ঝিল টাইপের ছিল, তার মধ্যিখানে কাঠ দিয়ে তৈরি। এখন পানায় ভর্তি হয়ে গেছে ঝিলটা। এখানটা একটা স্টে করার একটা জায়গা আছে। চলুন গিয়ে দেখা যাক। সামনে ভাই হাঁটছে, দেখতে দেখতে যাচ্ছে। স্পটটা হলো ঠিক এইরকম। কিছু বলো, কেমন লাগছে জায়গাটা? নতুন একটা জায়গা, হঠাৎ করেই কোনো প্ল্যান ছিল না। এটা তো আমাদের মানে প্ল্যানের বাইরেই ছিল। হঠাৎ করে রাস্তায় আসতে গিয়ে দেখলাম যে বিশাল বড় এরিয়া, আর ভিতরটা ঢুকে দেখলাম মানে এর কোনো এন্ড নেই। জাস্ট আমরা বাইক নিয়ে ঘুরছি, আর এখন একটা অদ্ভুত কটেজ টাইপের একটা জায়গায় দাঁড়িয়ে আছি। খুব ভালো ফিলিংস। আপনারা এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন। ভাই তো বলেই দিল, আপনারা অবশ্যই আসুন। একদম রাস্তার পাশেই। ভাইয়ের এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু ঠান্ডা, তার উপরে একটু ছন্দি রাখতে পারে, তাই ভাই কিনেছে। বলে একটাই কেন, দুজনে খাওয়া হয়ে যাবে, তাই একটাই কিনেছে। দুজনে মিলে ভাগ করে খাবো। ভাগ করে খাওয়ার মজাটা কিন্তু আলাদা আবার। হ্যাঁ, তো আমরা ভাগ করে খাবো, ভালোবাসা বাড়ে ভাগ করে খেলে। আইসক্রিম আমরা খাচ্ছি।
আমরা গড়মন্দারণ পর্যটন কেন্দ্র ঘুরে বেরিয়ে পড়লাম। এবারে আমরা যাব কামারপুকুর জয়রামবাটি। তো কামারপুকুর জয়রামবাটি ঢোকার আগে প্রচুর খিদে পাচ্ছে, আগে গিয়ে আমরা খাবো, কেন খুব খিদে পেয়েছে। কিন্তু দেখুন কী কী খাচ্ছি, এখানে ভাত, এখানে একটা সবজি, ডাল, পাঁপড়, এইটা একটা আলু আর সয়াবিনের তরকারি, আমি মাছ নিয়েছি, আর ভাই সবজি ভাতি খাচ্ছে। তো কেমন ফিল হচ্ছে? আপাতত খেয়ে দেখে টেস্টটা কিরকম। খুব খিদে পাচ্ছে? খিদে তো পাচ্ছে, বাইক ফাইক চালিয়ে বিধ্বস্ত হয়ে আছি, খালি খেতে হবে। ঘোরাটা কেমন হলো? ঘোরাটা তো এখনো বাকি আছে, বাকিটা একদম শেষে রিভিউ দেওয়া হবে। একদম জার্নিটা ভালো হয়েছে, হ্যাঁ তো একদম। আমাদের খাওয়া শেষ হয়ে গেল, আমরা খাওয়া শেষ করে হোটেলের নিচে আসলাম। আপনারা যা কাজ করবেন, আমরা যে মোড়টায় দাঁড়িয়ে আছি আপনাদের দেখাচ্ছি, এটার নাম হলো লাহা বাজার। এই মোড়টার নাম হলো লাহা বাজার। আপনারা এখানে দাঁড়িয়ে ডান দিকে নেবেন, এগিয়ে যাবেন না, ডান দিকে নেবেন, মানে এই রোডটা। আমরা লাহাবাজার ওইদিকে, যেই দিকে গাড়ি চলে যাচ্ছে ওই দিকে যাবেন না, লাহাবাজার থেকে ডান দিকে নেবেন, হেঁটে হেঁটে চলে আসবেন। এইদিকে অনেক কিছু দোকান আছে, দেখতে পাবেন। এইদিকে রামকৃষ্ণ মঠ আছে, আগিয়ে গিয়ে একটা মাঠ আছে ওইদিকে, সেইখানে 4 টাকা পার্কিং করতে দেয়। সেখানে প্রচুর দোকানপাতি আছে, ডান্ডির বাঁদিক খাবার দোকানও পেয়ে যাবেন। সাইড সিনে যাবে আগে, সাইড সিন আগে ঢুকে তারপরে এসে ঘুরে চলে যাবো, তারপর মেন মন্দিরে ঢুকবো। আমরা ডিসাইড করলাম যে আগে সাইড সিনটা ঘুরে নিই, সাইড একটু ফাঁকা হয়ে যাক, তারপরে এসে আমরা ঢুকবো। চলুন সাইড সিনে যাওয়া যাক এবং সাইড সিন আমরা দেখাই কী কী আছে। আমরা হেঁটে 12টা প্লেস ঘুরবো, দিদি ঘোরাবে। আমরা টোটো নিতে পারতাম, টোটো নিলাম না, দিদি আমাদের দেখিয়ে দেবে এবং বলবে। দিদি হলো আমাদের গাইড হয়েছে এখানকার কামারপুকুরে, তো আপনাদের দেখাবো অবশ্যই। এই যে আমাদের দিদি যাচ্ছে সাইডে, দিদি আমাদের দেখাবে, আমরা সেই অনুযায়ী আমরা বলবো কী কী প্লেস আছে। তো চলুন আগে প্লেসগুলো ঘুরে আসি, তারপরে মঠে ঢুকবো। আর মঠে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ, আমরা বাইরে দিয়ে পারবো যতটা ততটাই দেখাবো। তো চলুন দেখা যাক। এটা হচ্ছে ধর্মদাস লাহার বাড়ি। এটা হচ্ছে ধর্মদাস লাহা রামকৃষ্ণ বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন, যে জমিদার লাহাদের বাড়ি। এটা কেউ থাকে না? হ্যাঁ, লোক আছে। লাহা ভবনে এদের নামে লাহা বাজার হয়েছে, লাহা লজ হয়েছে, সবকিছু এদের নামে। ডান দিকে খুব একটা মনসা দেবীর মন্দির আছে, খুব সুন্দর। এটা হচ্ছে ধর্মদাস লাহা, উনি এখানে জমিদার ছিলেন, আর তার মেয়ে হচ্ছে প্রসন্নমণি। রামকৃষ্ণকে ভালোবাসতেন, নিয়ে বসে আছে। এখানে লেখা আছে ধর্মদাসের কন্যা প্রসন্নময়ী শিশু গদাধরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করতেন। আমরা এখন বিষ্ণু মন্দিরে ঢুকছি। এটা হচ্ছে লাহাবাবুদের বিষ্ণু মন্দির। ঠাকুরের যখন 5 বছর বয়স ছিল, ঠাকুরের মা চন্দামণি দেবী ঠাকুরকে খাইতে পাঠশালায় পাঠাতেন। তখন পাঠশালায় না যেয়ে এখানে লুকিয়ে মা কালীর ছবি আঁকতো, রানশিলাকে পুজো করতো বা ধ্যান করতো। এই মন্দিরটা হচ্ছে বরকি মা টামলের মন্দির। বরকিরা যখন লুটপাট করতে আসতো, লাহারা গয়না গাঁটি টাকা নিয়ে নিচে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে থাকতেন। আবার লুটপাট সারা হয়ে গেলে লাহারা গয়না গাঁটি নিয়ে উঠে আসতেন। আর এগুলো দেখছো টেরাকোটার কাজ, বাঁকুড়া বিষ্ণুপুরে বেশি মাটির কাজ দেখা যায়। এখানে সব
দেখছেন এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা। এই পাঠশালাতেই রামকৃষ্ণদেব পড়াশোনা করেছিলেন। আর এটা হচ্ছে লাহাবাবুদের দুর্গা মন্দির, এখানেই রামকৃষ্ণদেব দুর্গা মায়ের চক্ষুদান করেছিলেন। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। মন্দিরটা দেখছে প্রসন্নময় শিব মন্দির। ওই প্রসন্নময় অল্প বয়সে বিধবা হয়ে গেলেন, তো ওর গয়না নিয়ে সাদা মায়ের বিয়ে হয়েছিল। এটা শ্রী কালীমাতার মন্দির, এটা লাহাবাবুদের কালীমাতার মন্দির। এখন একটু ভগ্ন অবস্থায় আছে, পরিচর্যা হয় না বলে এখন বন্ধ আছে, আপনার দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির। রামকৃষ্ণদেব যখন দক্ষিণেশ্বরে থাকতেন, নদীর ধারে ঘুরে বেড়াতো, আর মা মা করে কাঁদতো। গ্রামের লোক বলতো তোমার ছেলে পাগল হয়ে গেছে। তখন চন্দামণি কামারপুরে চান করে শিবের কাছে 3 দিন ধর্ণা দিয়ে পড়েছিলেন। তখন এই শিব সামনেই বললো তোমার ছেলে পাগল নয়, মা ভগবতারিণীকে পাওয়ার জন্য পাগলামো করছে। পিছনে কামারপুকুর আছে, চারপাশে কামারদের বেনেদের বসবাস ছিল। ওই কামারপুকুরের নামই গ্রামের নাম কামারপুকুর। ওকে, আপনারা শুনে নিলেন এর ইতিহাসটা কি ইতিহাস। তো এটা শিবের মন্দির। এটা আপনারা দেখছেন, এটা হলো কালী মন্দির, এটা মা কালীর মন্দির। এটা উপরে শিব মন্দির আছে, আপনারা আসলে দেখবেন। আর এইটা হলো এটাই হলো কামারপুকুর। এটাই হলো কামারপুকুর। কামারদের বেনেদের বসবাস ছিল। ওই কামারপুকুরের নামই গ্রামের নাম হয়েছে কামারপুকুর। এই কামারপুকুরের নামেই গ্রামের নাম হয়েছে কামারপুকুর। এটা দেখছেন, এটা হচ্ছে ধনিকামানি মন্দির। রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল ঢেকি সালে। হয়ে ধান সিদ্ধ উনুন ছিল, রামকৃষ্ণদেব ধান সিদ্ধ উনুনের মধ্যে করে চলে গেলেন। যে পাশ মেঘে পড়া আছে, পাড়ার ছেলে দেখতে এসছে, ছেলে খুঁজে পায়নি। যখন ধনিকামানি প্রদীপ জ্বালিয়ে খুঁজে বার করেছিলেন। মা যশোদা যেমনি শ্রীকৃষ্ণকে লালন পালন করে, ধনিকামানি রামকৃষ্ণদেবকে লালন পালন করেছিলেন। হইতে সময় ধনিকামানি প্রথম ভিক্ষা দিচ্ছিলেন। আর এটা হচ্ছে ধনিকামানির বাড়ি ছিল, ভেঙে মন্দির হয়েছে ধনিকামানি মন্দির। এইটা হলো ধনিকামানির মন্দির, আমরা দেখাচ্ছি। ধনিকামানি প্রতিষ্ঠা করা মন্দির ভবতারিণী মন্দির। এর দক্ষিণেশ্বরে যে কালী মূর্তি, এটা হচ্ছে শ্যামা মূর্তি। এটা হলো ভবতারিণীর মন্দির। এটা মন্দিরটা এখন খোলা নেই। এটা হচ্ছে দুর্গাদাস পাইনের বাড়ি। এখানেই রামকৃষ্ণদেব তাঁতি বসে ঢুকেছিলেন। ভিতরে ঢুকে যাবে? কোনটা? এই বাড়িটা? এখানে শনি মঙ্গলবারে হাট হয়। রামকৃষ্ণ হাটে যে আলতা পেরে শাড়ি গয়না পরে সুতো মন্দির মাথায় নিয়ে সময় আমার সখীরা হাড়ি গাছে। এখানেই রামকৃষ্ণদেব তাঁতি বসে ঢুকেছিলেন। দুর্গাদাস পাইনের বাড়ি। যে বাড়িটা দেখছেন এখন একটু ভগ্ন অবস্থায় আছে, এখানে কেউ থাকে না। দেখছেন, এটা হচ্ছে পায়নের বাড়ি, সীতানাথ পায়নের বাড়ি। এই সীতানাথ পায়নের বাড়িতে রামকৃষ্ণদেবের মাকে নিয়ে শিবের পালা দেখতে এসেছিলেন। যে ছেলেটা শিবের পালা করবে তার খুব শরীর খারাপ। সবাই বলছে মেয়েরা কি রাত জেগে থাকবে, কে যাত্রা করবে। 5-7 জন আছে, বলছে গোদাইটা আছে, গোদাই শিবের পালা করে নাচ গান করে গোদাইকে শিব সাজানো হবে। ঠাকুরকে যখন শিব সাজিয়ে তুলেছে, ত্রিশূলটা হাতে দিয়ে এখানে ভাব সমাধি হয়েছিলেন। আর এটা হচ্ছে পায়ন বাড়ি। এই পায়ন বাড়ি রামকৃষ্ণদেব এসে যা করতেন। আর এইখানে একটা কিছু ছিল, এইখানটা এটা হচ্ছে কৃষ্ণ মন্দির, সীতানাথ পায়ন। এটা হলো এটা সীতানাথ পাইনের বিষ্ণু মন্দির ছিল এইখানটায়, এখন একটু মানে ভেঙে গেছে। আর এটা হলো পাইনদের বাড়ি, এটা হলো দরজা। পাইন কুঠির, আপনি লেখা আছে দেখতে পাবেন, পাইন কুঠির। আর এইটা হলো সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ। এখানে বিষ্ণু মন্দির ছিল।
হালদার পুকুর, এখানে রামকৃষ্ণদেব যখন সারদামাকে বিয়ে করে আনে কামারপুকুরে চান করেছিলেন হালদার। এই সারদা আমাদের দেখাচ্ছি হালদার পুকুর, এটা দিদি হালদার পুকুরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। এখানে ভেতর দিয়ে কোনো ক্যামেরা করতে দেওয়া হয় না, তো আপনাদের বাইরে থেকেই যতটা পারি দেখানোর চেষ্টা করছি। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনাদের দেখায়, শ্রী রামকৃষ্ণ মঠের কামারপুকুরের মন্দিরের দর্শন যে টাইমটা হয় সেই টাইমটা এইরকম, আপনারা দেখে অবশ্যই আসবেন, এই টাইমে খোলা থাকে। কামারপুকুর মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম জয়রামবাটির উদ্দেশ্যে। জয়রামবাটি যাওয়ার পথে রামকৃষ্ণ মঠের বহু প্রতিষ্ঠান আমাদের চোখে পড়লো এবং সেগুলো খুব সাজানো এবং গোছানো। তো আমরা চলতে থাকলাম রাস্তা ধরে, রাস্তায় প্রচুর ভিড়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জয়রামবাটি মেন গেটের কাছে। এইখান থেকে ঠিক ডান দিকে। হ্যালো ফ্রেন্ডস, আমরা ঢুকে গেলাম কামারপুকুর থেকে জয়রামবাটি চলে আসলাম। আমরা এখন পার্কিং আছি। তো পার্কিং আমাদের বাইকটা রেখেছি, এখানে 4 চাকা পার্কিং হয় এবং বাইকও পার্কিং হয়, এখানে পার্কিং করতে পারবেন। এখানে পার্কিং করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন, মায়ের মন্দির পেয়ে যাবেন। শ্রী মাতৃ মন্দিরের দর্শনের সময়টা হলো এইগুলো। কিন্তু এর ভেতরে কোনো ফটো তোলা নিষিদ্ধ, তাই আমাদের বাইরে থেকে যতটা পারি দেখে নেওয়ার চেষ্টা করছি। আমাদের এইটা হলো বাইরের পরিবেশটা, প্রচুর ভিড় হয়েছে আজকে। দোকানপাতিগুলো খুব সুন্দর লাগছে, দোকানপাতি আমরা সব কিছু পাবেন কেনাকাটি করতে গেলে। তো এটা মায়ের নতুন বাড়ি মন্দির।